তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বীক্ষণ যন্ত্রাবলী। বীক্ষণ যন্ত্রাবলীর মধ্যে পড়ছে দূরবীক্ষণ, অনুবীক্ষণ, এসব যন্ত্রগুলো সেগুলো দেখবো আমরা বীক্ষণ যন্ত্রাবলী বলছি। বীক্ষণ কোণ, কৌণিক বিবর্তন এবং সেই যন্ত্রগুলোর কৌণিক বিবর্তন কতটা সেটাও দেখব। তো আজকে টপিক হচ্ছে বীক্ষণ যন্ত্রণাবলী, বীক্ষণ কোণ, কৌণিক বিবর্তন। তো প্রথমে আসি আমরা বীক্ষণ যন্ত্রাবলী। তো বীক্ষণ যন্ত্রাবলী আমরা কাদের বলবো? বলছে অনেক সময় কি হয়, লক্ষ্যবস্তু যদি খুব দূরে থাকে বা লক্ষ্যবস্তু যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে তাকে স্পষ্টভাবে দেখতে গেলে আমাদের কিছু যন্ত্রপাতির সাহায্য নিতে হয়। সেই যন্ত্রগুলো কি করছে, আমাদের চোখে ওই বস্তুটাকে, ক্ষুদ্র যে বস্তুটাকে বা বহু দূরে অবস্থিত বস্তুটাকে দেখতে আমাদের সাহায্য করছে। এইসব যন্ত্রগুলোকে বলা হচ্ছে বীক্ষণ যন্ত্রগুলি। বলতে লক্ষ্যবস্তু খুব ক্ষুদ্র হলে বা বহু দূরে অবস্থিত হলে আমরা তাকে স্পষ্ট দেখতে পাই না। এসব ক্ষেত্রে আমাদের যে যন্ত্রের সাহায্য নিতে হয়, যেসব যন্ত্র বস্তুকে ভালোভাবে দেখার ব্যাপারে আমাদের চোখকে সাহায্য করে, তাদের বলা হচ্ছে বীক্ষণ যন্ত্র। যেমন হচ্ছে বিবর্ধক কাঁচ, অণুবীক্ষণ, দূরবীক্ষণ, এইসবগুলো হচ্ছে বীক্ষণ যন্ত্রাবলী বলা হচ্ছে। কারণ এইগুলোর সাহায্যে কি করে ছোট বস্তুকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি বা অনেক দূরের যে বস্তু আছে দূরবীক্ষণের সাহায্যে সেই বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি। এসব যন্ত্রগুলোকে বলা হচ্ছে বীক্ষণ যন্ত্রাবলী। এর পরের যে টপিকটা আসবো সেটা হচ্ছে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ কাকে বলে? তো আমরা কি হয়, কোনো একটা বস্তুকে যখন দেখি, তো তখন আমাদের রেটিনা থেকে তার একটা প্রতিবিম্ব গঠন হয়। তার একটা প্রতিবিম্ব গঠন হয়। এই কোনো একটা বস্তু বড় হবে না ছোট হবে সেটা নির্ভর করে রেটিনাতে যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে সে তার সাইজের উপর। রেটিনাতে যদি প্রতিবিম্বটা বড় হয় তাহলে সেই বস্তুটাকে আমরা বড় দেখবো, যদি বস্তুর প্রতিবিম্ব ছোট গঠন হয় তাহলে সেই বস্তুটাকে আমরা ছোট দেখবো। এবং কোনো একটা বস্তু দুই প্রান্ত থেকে আলোক রশ্মি আসে, আলোক রশ্মি আসার পর আমাদের চোখে যে কোণটা তৈরি করে সেই কোণটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ। তাহলে বললাম যে কোনো একটা বস্তুকে আমরা বড় দেখবো না ছোট দেখবো, সেই জিনিসটা ডিপেন্ড করছে আমাদের রেটিনাতে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে সেটা কতটা বড় বা ছোট। আবার কোনো একটা বস্তু আছে, কোনো একটা বস্তুর মাথা থেকে পা, উপর এবং নিচ, এই দুই প্রান্ত থেকে দুটো রশ্মি যখন এলো, আসার পর আমাদের চোখে যে কোণটা তৈরি করছে সেই কোণটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ। এই বীক্ষণ কোণের মান যত বেশি হয় প্রতিবিম্বের সাইজটা আমরা বড় হয়, অর্থাৎ আমরা সেই বস্তুটাকে কি হচ্ছে অনেক বড় দেখি, বস্তুটাকে অনেক বড় দেখি। ঠিক আছে, এটা হচ্ছে বীক্ষণ কোণ। কিরকম একটা যদি ছবি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে একটা চোখ দেখানো হয়েছে, এখানে একটা বস্তু রাখা আছে, এম একটা বস্তু, বস্তুটার উপর প্রান্ত এবং দুই প্রান্ত, মানে দুই প্রান্ত, উপরের একটা প্রান্ত নিচের প্রান্ত, এইখানে এলো, চোখে আমাদের যে কোণটা তৈরি করলো, এই যে কোণটা তৈরি করলো, এই কোণটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ। এই কোণটার মান যত বৃদ্ধি পাবে তত প্রতিবিম্বের সাইজটা বড় হবে, অর্থাৎ বস্তুটাকে আমাদের অনেক বড় বলে মনে হবে। তাহলে কোনো একটা বস্তু যদি থাকে তার দুই প্রান্ত থেকে যে আলোক রশ্মি এসে আমাদের চোখে আসছে এবং যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ। এখানে একটা বস্তু রাখা আছে, এম বস্তু, সেই বস্তুটার কি হচ্ছে দুই প্রান্ত থেকে আলোক রশ্মি এসেছে, এদিকে একটা এসেছে, এদিক থেকে এসে আসার পর আমাদের চোখে যে কোণটা তৈরি করছে সেই কোণটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ বলা হচ্ছে। তো এই বীক্ষণ কোণের উপরে কি হচ্ছে, এই বীক্ষণ কোণের উপরে কোনো একটা বস্তুর কত বড় প্রতিবিম্ব তৈরি হবে বা বস্তুটাকে আমরা কতটা বড় দেখবো কতটা ছোট দেখবো সেই জিনিসটা নির্ভর করছে। তো যেমন কাছে যদি একটা বস্তু থাকে তাকে আমরা বড় দেখি, যদি বস্তুটা অনেক দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ছোট দেখি। অনেক সময় হয় কি, যে পরপর রাস্তার ধারে যে লাইট পোস্টগুলো থাকে, তো অনেক সময় আমরা কি রাস্তার ধারে অনেকগুলো পরপর লাইট পোস্ট দেখি, অথচ লাইট পোস্টগুলো উচ্চতা কি হয়, সমান হয়, কিন্তু কাছের গুলো মনে হচ্ছে বড়, দূরের গুলো মনে হচ্ছে ছোট, এটা আমাদের মনে হয়। রাস্তার ধারে যে লাইট পোস্টগুলো থাকে সেই লাইট পোস্টগুলো যদি কাছের দিকে আমরা তাকাই তাহলে লাইট পোস্টগুলো বড় বড় বলে মনে হয় এবং দূরের প্রান্তের গুলো যেগুলো থাকে সেগুলো কি ছোট বলে মনে হয়। তাহলে ছোট বলার কারণ কি? ছোট বলার কারণ কি, যদিও লাইট পোস্টগুলির প্রতিটির উচ্চতা কি হয়, সমান থাকে, তবুও আমাদের মনে হয় সামনে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বড় এবং লম্বায় বড় এবং দূরের যেগুলো থাকে সেগুলো ছোট। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয়, বীক্ষণ কোণের পরিবর্তনে, বীক্ষণ কোণের পরিবর্তনের জন্যই কি হচ্ছে, প্রতিবিম্ব সাইজটা আমাদের রেটিনাতে সেভাবে তৈরি হচ্ছে এবং বস্তুগুলোকে আমরা ছোট বড় বলে মনে হচ্ছে। তো কি হয়, একই সাইজের এখানে একটা বস্তু নেওয়া হচ্ছে, এম বস্তু, উচ্চতা একই, এ প্রান্তে রাখা হয়েছে, ঠিক আছে, তার ফলে কি হচ্ছে চোখে একটা বীক্ষণ কোণ তৈরি করছে, সেটা হচ্ছে থিটা এ, চোখে একটা বীক্ষণ কোণ তৈরি করছে থিটা এ। আবার একই সাইজের একটা বস্তু কাছে রাখা হয়েছে, চোখ থেকে অনেকটা কাছে, এই বস্তুটা অনেকটা দূরে ছিল, এ বিন্দুতে ছিল, এখানে অনেকটা কাছে রাখা আছে, কত কোণ উৎপন্ন করেছে, থিটা বি কোণ উৎপন্ন করেছে। এখন দেখতে পাচ্ছি এই দুটো কোণের মধ্যে থিটা বি কোণটা হচ্ছে গিয়ে বড়, কার থেকে, থিটা এর থেকে।
থিটা বি কোণের মানটা বড় থিটা এর থেকে। এখানে একটা কথা বলা হয় যে রেটিনায় গঠিত প্রতিবিম্বের সাইজ বীক্ষণ কোণের সমানুপাতিক, অর্থাৎ বীক্ষণ কোণ যত বড় হবে প্রতিবিম্বের সাইজটা তত বড় হবে, সেটাই বলা হচ্ছে। তাহলে এখানে দেখো থিটা এ কোণ তৈরি হয়েছে, এখানে একটা থিটা বি কোণ তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো বস্তু নিয়েছিলাম এম, দুটো বস্তু নিয়ে একই বস্তু নিয়েছিলাম, দুটো বস্তু একই উচ্চতার এম। তাহলে দুটো বস্তু যখন দূরে ছিল তখন থিটা এ কোণ, যখন কাছে এসেছে থিটা বি কোণ উৎপন্ন করেছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি থিটা বি কোণটা বড় থিটা এর থেকে, তাহলে প্রতিবিম্বটা কোণটা আমাদের বড় বলে মনে হয়, এইটা বড় বলে মনে হয়, অর্থাৎ লাইট পোস্ট যেগুলো থাকে কাছের গুলোকে আমাকে বড় বলে উঁচু বলে মনে হয়, আর দূরের গুলো ছোট বলে সাইজে বলে মনে হয়। তার কারণ কি, এই যে থিটা বি কোণটা বড় হয়েছে, এই ক্ষেত্রে থিটা এ কোণটা ছোট হয়েছে। তাহলে দূরের যেগুলো থাকছে কোণটা ছোট তৈরি করছে, কাছের যেগুলো থাকছে কোণটা বড় তৈরি করছে, তার জন্য কি হচ্ছে প্রতিবিম্বের সাইজটা ছোট বড় ঘটানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে সেই জিনিসটাই বলা হচ্ছে যে থিটা এই অবস্থানে, এই অবস্থানে বস্তুর দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ বি অবস্থানের দ্বারা চোখের উৎপন্ন কোণ, এবং দুটো বস্তুর উচ্চতার সমান, দুটো ভিন্ন অবস্থানের আছে, একটা দূরে আছে একটা কাছে আছে। কাছে থাকার জন্য কি হচ্ছে বীক্ষণ কোণটা বড় হচ্ছে, থিটা বি গ্রেটার দেন থিটা এ লিখেছি। তার জন্য কি হচ্ছে এই বস্তুটাকে অনেক সময় বড় দেখায় আর এই বস্তুটাকে অনেক সময় ছোট দেখায়। তো দুটো ছবিকে আমি যখন একসাথে করেছি, অর্থাৎ পরপর যে লাইট পোস্ট যেগুলো রাখা আছে, আমি ধরে নিচ্ছি এখানে একটা লাইট পোস্ট রাখা আছে, এখানে একটা লাইট পোস্ট রাখা আছে, তাহলে দেখো যে কোণটা তৈরি হবে, এই যে ছবিটাকে এই ছবিটাকে দুটোকে একসাথে মার্চ করে নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই একটা কোণ তৈরি হচ্ছে, এই যে কোণটা, এই কোণটা থিটা এ কোণ তৈরি হবে একটা, আর একটা বি অবস্থানের জন্য থিটা বি কোণ তৈরি হবে। তাহলে চোখ থেকে কোণটার বড় বলে মনে হবে বস্তুটার প্রতিবিম্ব, অর্থাৎ এই ক্ষেত্রে বি অবস্থানে যেটা আছে তাকে অনেক বেশি লম্বা বলে মনে হচ্ছে। দেখো বি অবস্থানে বস্তুটা মানে লম্বা বলে মনে হবে, এইখানে যে অবস্থানে আছে সে সেম উচ্চতা হলেও সেক্ষেত্রে এটাকে অনেকটা ছোট বলে মনে হবে, ছোট বলে মনে হচ্ছে। তাহলে এ আর বি দুটো ভিন্ন অবস্থানে রাখা ছিল, যে বস্তুটা কাছে অবস্থান করছিল তার বীক্ষণ কোণ বেশি উৎপন্ন হয়েছে, তাহলে বস্তুটা অনেক বেশি উঁচু বলে মনে হচ্ছে, যদিও দুটো বস্তুর উচ্চতা সমান, অর্থাৎ পরপর লাইট পোস্ট যেগুলো ছিল সেগুলো উচ্চতা সমান হলেও দেখা যাচ্ছে যে যে কোণটা চোখে আমাদের যে কোণ বীক্ষণ কোণ যেটা তৈরি হচ্ছে যার মান বেশি সেটাকে আমরা বেশি উঁচু বলছি, আর যেটা কম তৈরি করছে সেটাকে আমরা ছোট বলে মনে হচ্ছে, অর্থাৎ দূরের গুলো লাইট পোস্টের দূরের গুলো ছোট আর যেগুলো কাছে আছে সেগুলোকে বড় বলে মনে হয়। আবার অনেক সময় হয় কি, একটা উঁচু বস্তু আর একটা ছোট বস্তু দুজনেই যদি, একটা লম্বা এবং একটা ছোট দুজনেই যদি একই বীক্ষণ কোণ তৈরি করে, তাহলে আমাদের চোখ ওই দুটো বস্তুকে একই সাইজের মনে করবে। কি বললাম, যে দুটো যদি আলাদা আলাদা সাইজের বস্তু হয়, অর্থাৎ একটা লম্বা উঁচু এবং একটা ছোট, দুটো যদি আলাদা আলাদা সাইজের বস্তু হয়, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে, যদি বীক্ষণ কোণটা একই তৈরি করে, বীক্ষণ কোণটা একই তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে দুটো বস্তুকে কিন্তু একই সাইজের বলে মনে হবে। যেমন ধরো এ অবস্থানে যে বস্তুটা আছে আর এখানে সি অবস্থানে যে বস্তুটা আছে, দুটো সাইজের কিন্তু পার্থক্য আছে, এটা অনেক বেশি লম্বা উঁচু, এটা কিন্তু অনেক ছোট, কিন্তু দেখো বীক্ষণ কোণ যেটা সি অবস্থানে যে বস্তুটা আছে, সে অবস্থানে যে বীক্ষণ কোণ আর এই অবস্থানে যে বস্তুটা আছে দুজনের কিন্তু বীক্ষণ কোণটা সমান। ঠিক আছে, এই যে কোণটা তৈরি করছে, ঠিক আছে, এখানে যে কোণটা তৈরি করছে, এই বীক্ষণ কোণটা হচ্ছে কি দুজনের ক্ষেত্রে সমান, এই বীক্ষণ কোণটা দুজনের ক্ষেত্রে সমান বলছি। তাহলে দুজনের ক্ষেত্রে যদি সমান হয় তা চোখ কি দেখবে, চোখ দেখবে যে এই বস্তুটা আর এই বস্তুটা একই সাইজের। যেমন হয় কি চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং সূর্য দুজনেই কিন্তু অনেক দূরে অবস্থান করছে চোখ থেকে, কিন্তু তার থেকেও সূর্য অনেক গুণ বড়, সূর্য হচ্ছে চন্দ্রের থেকে অনেক গুণ বড়, তবুও দুজনকে কি মনে হয়, দুজনকে প্রায় সমান বলে মনে হয়, এদের সাইজ সমান বলে মনে হয়। সূর্য এবং চন্দ্র দুজনেই কিন্তু অনেক চোখ থেকে অনেক দূরে অবস্থান করছে, এবং দূরে অবস্থান করার ফলেও দেখা যাচ্ছে যে চাঁদের সাইজ কিন্তু সূর্যের থেকে অনেকটা ছোট, অর্থাৎ সূর্যেরটা বড়, কিন্তু তারপরেও দুজনকে একই রকম সাইজের বলে মনে হয়। আমরা সূর্যের দিকে তাকাই এবং চন্দ্রের দিকে তাকাই, দুজনকে কিন্তু একই সাইজের বলে মনে হয়। কেন মনে হয়? কারণ এই সূর্য আর চন্দ্র চোখে একই বীক্ষণ কোণ উৎপন্ন করে, একই বীক্ষণ কোণ উৎপন্ন। তাহলে একটা ছোট সাইজের বস্তু একটা বড় সাইজের বস্তু দুজন যদি একই সাইজের কোণ তৈরি করে, অর্থাৎ একই যদি বীক্ষণ কোণ তৈরি করে, তাদের দুজনের উচ্চতা একই রকম, দুজনকে একই রকম বলে মনে হবে। অর্থাৎ এক্ষেত্রে চন্দ্র এবং সূর্যের যে সাইজ আছে সেটা বহু গুণ বড় চন্দ্রের থেকে, কিন্তু তারপরেও আমাদের চোখে কি দেখা যায়, দুজনকে একই রকম বলে মনে হয়। তার কারণ কি, এই যে বীক্ষণ কোণ তৈরি হচ্ছে এই বীক্ষণ কোণটা সমান, এই বীক্ষণ কোণটা সমান। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা।
আমরা লেন্সের ক্ষেত্রে দেখেছিলাম, দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম একটা ক্ষমতা থাকছে, বিবর্ধন ছিল বিবর্ধন। এক্ষেত্রেও আমরা দেখবো এই যন্ত্রগুলোর বিবর্ধন কতটা বা বিবর্ধন ক্ষমতা কতটা। তো এই বিবর্ধন বা কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা সেটা নির্ণয় করা হচ্ছে যে বীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বলতে বোঝানো হচ্ছে যে ওই যন্ত্র দ্বারা গঠিত বস্তুটির প্রতিবিম্ব চোখে যে কোণ উৎপন্ন করে এবং বস্তুটি সরাসরি চোখে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাতকে বলা হচ্ছে বিবর্ধন ক্ষমতা বা কৌণিক বিবর্ধন। তো কৌণিক বিবর্ধন বলা হলো যে কোনো একটা বস্তুর যে প্রতিবিম্ব গঠন হয়েছে ওই যন্ত্রতে, বীক্ষণ যন্ত্রে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব গঠন হলো, ওই প্রতিবিম্বটা চোখে যে কোণ উৎপন্ন করলো অর্থাৎ বীক্ষণ কোণ উৎপন্ন করলো এবং সরাসরি বস্তুটা যে সরাসরি যদি থাকতো সেই ক্ষেত্রে চোখে যে বীক্ষণ কোণ উৎপন্ন করতো তাদের যে অনুপাত সেই অনুপাতটাকে বলা হচ্ছে কৌণিক বিবর্ধন বলা হচ্ছে। তো এখানে কি হচ্ছে কৌণিক বিবর্ধন যেটা বলা হচ্ছে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ আর বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণের অনুপাত, সেটাই লেখা আছে। বলছে এখানে যে বীক্ষণ কোণের তোমার হচ্ছে কি বীক্ষণ কৌণিক যে যন্ত্র আছে সেই যন্ত্রের যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রের যে কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা সেই ক্ষমতার সাথে কিন্তু রৈখিক বিবর্ধনের পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম যে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, ঠিক আছে, সেখানে প্রতিবিম্ব ছোট হচ্ছিল বড় হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে বীক্ষণ যে যন্ত্রগুলো যাচ্ছে সেগুলোতে কিন্তু বস্তুগুলো যেগুলো থাকছে তার তুলনায় প্রতিবিম্বটাকে আমরা আপাতভাবে অনেকটা বৃদ্ধি করি। যেমন দূরবীক্ষণের সাহায্যে দূরে যে বস্তুটা আছে তার প্রতিবিম্ব কিন্তু অনেক ছোটই হয় সাইজে, কিন্তু তাকে আমরা কি করছি অনেকটা বড় করে তুলছি প্রতিবিম্বটাকে, যে প্রতিবিম্বটা গঠন হলো তাকে আরো বড় করে দিচ্ছি। ওই জন্য এই কৌণিক বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের পার্থক্য আছে। রৈখিক বিবর্ধনের দুটো ছিল, একটা হচ্ছে কি বস্তু উচ্চতা আর একটা প্রতিবিম্বের উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা সেটাকে আমরা বিবর্ধন বলছিলাম, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যে বীক্ষণ যন্ত্রগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু বস্তুটা থাকলো, বস্তুটা একটা প্রতিবিম্ব গঠন হলো, সেই প্রতিবিম্বকে আমরা আরো বাড়িয়ে দিই, প্রতিবিম্বকে অনেক বৃদ্ধি করে দিই। যেমন হচ্ছে কি সূর্য বা চন্দ্র বা অন্যান্য গ্রহ যেগুলো আছে তার সাইজ কিন্তু যে গঠন হচ্ছে বীক্ষণ যন্ত্রে সেগুলো কিন্তু ছোট হয়, সেটাকে আপাতভাবে বাড়িয়ে দেওয়া হয়, অনেকটা বড় করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে সেই জিনিসটাকে নেওয়া হচ্ছে। তার জন্য এক্ষেত্রে তোমার হচ্ছে রৈখিক বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সঙ্গে লেন্সের ক্ষেত্রে বা তোমার হচ্ছে দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের সঙ্গে এখানকে যে বীক্ষণ যন্ত্রের রৈখিক বিবর্ধন যেটা বলছি তোমার হচ্ছে অপরিজনীয়, সেটা হচ্ছে আলাদা জিনিস, কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা আলাদা জিনিস। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে যে বীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কৌণিক বিবর্ধনের কথা বলা আছে, তার সঙ্গে রৈখিক বিবর্ধনের যেমন হচ্ছে লেন্সের ক্ষেত্রে পার্থক্য আছে। বীক্ষণ যন্ত্রের রৈখিক বিবর্ধন অপ্রয়োজনীয়, কারণ এই যন্ত্রে প্রতিবিম্বের পরীক্ষিত আকার নয়, প্রতিবিম্বের যেটা পরীক্ষিত আকার সেটা নয়, আপাত আকারে বিবেচ্য। যেমন দূরবীক্ষণ গঠিত, দূরবীক্ষণ যন্ত্রে যেটা থাকে গঠিত দূরবর্তী বস্তুর প্রতিবিম্বের আকার বস্তুটির প্রকৃত আকার থেকে অনেক কম হয়, প্রকৃত আকার যেটা তার থেকে অনেক কম হয়, কিন্তু তার সাথে প্রতিবিম্বটাকে আমরা যথেষ্ট বড় দেয়, কারণ এর বীক্ষণ কোণ সাধারণত বেশ বড় হয়, বড় করার চেষ্টা করা হয়, বড় করে দেওয়া হয়। সেই জন্য কি হচ্ছে আপাত এখানে নিচ্ছি আমরা, আর এখানে পরীক্ষিত থাকে, আপাত নেওয়ার জন্য এখানে ঘটনাটা ঘটে যে ক্ষেত্রে আমরা কৌণিক বিবর্ধন নিয়ে বা বিবর্ধন ক্ষমতা অর্থাৎ বীক্ষণ কোণকে নিয়ে কাজ করি, আর লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র রৈখিক বিবর্ধন যেটা আমরা প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা নিয়ে কাজ করি। এরপরে যেটা আমরা আসবো অণুবীক্ষণ, এরপর যেটা আসবো আমরা অণুবীক্ষণ। এটা কি বলছে? অণুবীক্ষণের সাহায্যে কি করা হয়? অণুবীক্ষণ অর্থাৎ অণু কথার অর্থ হচ্ছে ছোট, তাহলে যে অণুবীক্ষণ, যে যন্ত্রের সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখাবো সেটাকে বলা হচ্ছে অণুবীক্ষণ। যে যন্ত্রের সাহায্যে আমরা ছোট জিনিসকে বড় করে দেখাবো সেটাকে বলা হচ্ছে অণুবীক্ষণ। তো এই অণুবীক্ষণের দু ধরনের ভাগ আছে, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ, আর একটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু অনেক খেলা করেছি। অনেক সময় অনেক জ্যামিতি বাক্সের মধ্যে অনেক সময় একটা এই বিবর্ধক কাঁচ থাকে যার সাহায্যে আমরা কি করতাম অনেক ছোট জিনিসকে বড় করে দেখি, বা অনেক সময় অনেক যাদের চোখের সমস্যা থাকে অনেকে কি করে এই জিনিসটা নিয়ে কি হচ্ছে অনেক কিছু অক্ষরগুলোকে বড় করার চেষ্টা করে, বড় করে দিয়ে সেই জিনিসকে দেখা, অর্থাৎ বিবর্ধক কাঁচ। সরল অণুবীক্ষণটা সেটা হলো একটা বিবর্ধক কাঁচ। ছোটবেলায় এই জিনিসগুলো নিয়ে আমরা খেলা করেছি অনেক সময়, দেখবেন অনেক সময় হয়তো সূর্যের আলো ফেলে সেটাকে কি করা হয়েছে, অনেক সময় কোনো কাগজকে পোড়ানো হয়েছে, এসব জিনিসগুলো নিয়ে করা হচ্ছে, এটা হচ্ছে সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ বলা হচ্ছে। তাহলে অণুবীক্ষণ হচ্ছে ছোট জিনিসকে বড় করার চেষ্টা করা হচ্ছে, এর দুটো ভাগ, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ বিবর্ধক কাঁচ আর একটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ। তো প্রথমে আমরা যেটা আসবো সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ, কাজ কিভাবে করে। তো সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ বলতে সরল অণুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ যেটা সেটা প্রকৃতপক্ষে একটা ক্ষুদ্র প্রকাশধর্মী উত্তল লেন্স।
ক্ষুদ্র ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স থাকে সেক্ষেত্রে। তো আমরা জানি কি একটা জিনিস জানি যে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে কোনো যদি বস্তু থাকে, বস্তু যেদিকে থাকে সেই দিকে একটা অসৎ সমশীর্ষ এবং বিবর্তিত প্রতিবিম্ব গঠন হয়। কোথায় থাকলে? উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে। ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বলতে ফোকাসের মধ্যে না, কিন্তু ফোকাস দৈর্ঘ্যের মধ্যে, অর্থাৎ মেরু থেকে এখান থেকে, অর্থাৎ এখান থেকে এই যে ফোকাস তার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি বস্তু থাকে, এটা হচ্ছে আলোক কেন্দ্র মধ্যে যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যেদিকে বস্তু থাকছে সেই দিকে একটা অসৎ সমশীর্ষ ও বিবর্তিত প্রতিবিম্ব, অসৎ সমশীর্ষ বিবর্তিত প্রতিবিম্ব গঠন হয়। তাহলে এক্ষেত্রে এই জিনিসটাই কাজ করে, সরল একটা মাত্র ক্ষুদ্র ফোকাস দৈর্ঘ্যে উত্তল লেন্স ব্যবহার করা হয়। যে জিনিসটা নিয়ে বললাম যে ছোটবেলায় অনেক সময় খেলা করে থাকবে, জ্যামিতি বাক্সের মধ্যে অনেক সময় দেওয়া থাকতো, যেটা আমরা আতশ কাঁচ বলতাম, আতশ কাঁচ বলতাম, যার সাহায্যে ছোটগুলোকে বড় করে দেখানো হতো। বা অনেক সময় কি করবে, যে সূর্যের আলো পেলে অনেক সময় কাগজকে পুড়িয়েছো, এই জিনিসগুলো করেছো, দেখে থাকবে। তো এটা হচ্ছে সরল অনুবীক্ষণ বা বিবর্ধক কাঁচ, এর সাহায্যে অক্ষরগুলিকে অনেক বড় বড় করে দেখানো হয়, অনেক কাজে লাগে, সেগুলো আমরা দেখবো। তো এখানে প্রথমে যেগুলো আসবো যে কাজ কিভাবে করে। তো এই একটা উত্তল লেন্স দেখানো হচ্ছে যার ফোকাস দৈর্ঘ্য ও এফ, ফোকাস হচ্ছে এফ। তো এর মধ্যে কি করেছি, আমি পিকিউ একটা বস্তুকে নিয়েছি, পিকিউ একটা বস্তুকে নিয়েছি। বস্তুকে যদি নিয়ে তাহলে কি হবে, পি এর প্রান্ত থেকে এখান থেকে একটা আলোক রশ্মি এই পথে যাবে, যাওয়ার পর এখানে প্রতিসরণের পর এইদিকে আসবে, এখান দিয়ে কি হচ্ছে ও এর মধ্যে দিয়ে যাবে, যাওয়ার পর কি হচ্ছে এই পথে যাচ্ছে। এখন এই দুটো রশ্মি কখনো মিট করবে না, অর্থাৎ পিউকের প্রতিবিম্ব কখনো এদিকে গঠন হবে না। এখন এখানে যদি আমি চোখ রাখি কি হবে, এখানকে পিছন দিকে বাড়াও ডট 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 করে, এখানেও পিছন দিকে বাড়াও ডট 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 করে, এই দুটো বিন্দু দেখা যাবে, এই দুটো রশ্মি এই জায়গা থেকে মিলিত হবে। ঠিক আছে, এবার এরপর এই যে অক্ষ আছে এর উপর কি করবো, আমি একটা লম্ব টানবো, তাহলে এই যে লম্ব টানলে যে দৈর্ঘ্য পাবো সেটা হচ্ছে পিকিউ বস্তুর প্রতিবিম্ব পাবো। অর্থাৎ এখানে যদি আমরা একটা চোখ রাখি, এখানে যদি আমরা দেখি তাহলে কি হবে, দেখতে পাবো যে এই যে বস্তুটা পিকিউটার, এই পিকিউ বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠন হবে, একটা পিকিউ গঠন হবে। এবার কি করা হয়, এই যে ও আর এফ, ও আর এফ এর মধ্যে এই যে পিকিউ যে বস্তুটা আছে, পিকিউ বস্তুটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয়, এমনভাবে রাখা হয় যেন এই যে প্রতিবিম্ব যেটা গঠন হচ্ছে পিকিউ, যে প্রতিবিম্বটা পি আর কিউ যেটা গঠন হয়েছে, এই পিকিউ যে প্রতিবিম্ব গঠন হয়েছে সেটা যেন স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হয়। কেন ন্যূনতম দূরত্বে যেন গঠন হচ্ছে, কারণ আমরা এখানে চোখটা এখানে দেখিয়েছি, অথচ দেখা যায় যে আমরা যে কাঁচটা আতশ কাঁচ বা অনুবীক্ষণ যেটা বলছি, সরল অনুবীক্ষণ যেটা আমরা বলছি, ঠিক আছে, এটাকে চোখটা অনেকটা কাছাকাছি রাখা হয়, তাহলে প্রতিবিম্বটা এমন জায়গায় গঠন হতে হবে যেন আমাকে দেখতে হবে, প্রতিবিম্বটা এমন জায়গায় গঠন হতে হবে যেন আমরা দেখতে পাই। তো যদি প্রতিবিম্বটা আমি ধরে নিচ্ছি কোথায় গঠন হতে হবে, তাকে মিনিমাম ন্যূনতম দূরত্বে গঠন হতে হবে। কোথায়? ন্যূনতম দূরত্বে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে প্রতিবিম্বটা কোথায় গঠন হচ্ছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হচ্ছে, অর্থাৎ পিকিউ যেখানে প্রতিবিম্ব এই জায়গাটা কি হচ্ছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হচ্ছে। ঠিক আছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হচ্ছে। তাহলে এখানে কি পিকিউ হচ্ছে বস্তু, পিকিউ যেটা সেটা হচ্ছে পিকিউ বস্তুটার একটা অসৎ প্রতিবিম্ব। আর এখানে পি ওয়ান কিউ যেটা বলছি, পি ওয়ান কিউ এটা হচ্ছে গিয়ে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের অবস্থান। এখানে কি বললাম, যে বস্তুটা যে প্রতিবিম্ব যেটা গঠন হয়েছে সেই গঠন যে প্রতিবিম্বটাকে অবশ্যই কোথায় হবে, এই যে চোখ আমরা দেখছি সেই চোখ তার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ 25 সেন্টিমিটার, যেটা বা ডি দিয়ে লিখি, সেখানে গঠন হয়েছে আমি ধরে নিচ্ছি, সেখানে গঠন করতে হবে মিনিমাম, তার বাইরে গঠন হলেও করতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে গঠন হয়েছে, স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বে গঠন হয়েছে। এবার দেখো এখানে বীক্ষণ কোণ কত উৎপন্ন হচ্ছে, প্রতিবিম্ব দ্বারা বীক্ষণ কোণ কত উৎপন্ন হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে প্রতিবিম্ব, এর দ্বারা বীক্ষণ কোণ, এই যে কোণটা তৈরি হচ্ছে, বীক্ষণ কোণ কোনটা, এই কোণটা হচ্ছে বীক্ষণ কোণ। ঠিক আছে, এই যে কোণটা তৈরি হয়েছে এখান থেকে শুরু করে এদিকে হয়ে এটা হচ্ছে বীক্ষণ কোণ তৈরি হয়েছে, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হচ্ছে বীক্ষণ কোণ, এখান থেকে এটা হচ্ছে বীক্ষণ কোণ। এখন দেখো এটা তাহলে তুমি বলতে পারো যে লেন্সের বীক্ষণ কোণ, কিন্তু আমাদের চোখ কোথায় রাখি, এই ক্ষেত্রে দেখা যায় চোখ আমাদের এই লেন্সের কাছাকাছি থাকে, অর্থাৎ লেন্সের কাছাকাছি থাকে, অর্থাৎ এই যে বীক্ষণ কোণটা সেটা হচ্ছে চোখে উৎপন্ন বীক্ষণ কোণ আমরা বলতে পারি। তাহলে বিটা যেটা আমরা ধরে নিচ্ছি, বিটা হচ্ছে বীক্ষণ কোণ, কার প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, এই যে প্রতিবিম্ব পি কিউ, বীক্ষণ কোণ, কোণ পি ও কিউ, কোণ পি ও কিউ। ঠিক আছে, এটা হচ্ছে বীক্ষণ কোণ। এখন ট্যান বিটা সমান কি লিখতে পারি, ট্যান বিটা, বিটাটাকে বীক্ষণ কোণ ধরলাম, ট্যান বিটা, ট্যান বিটা মানে হচ্ছে কি লম্ব বাই
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, বিটার মান তোমার হচ্ছে ট্যান বিটা, তার মানে হচ্ছে ট্যান কোণ পিও কিউ, পিও কিউ। তাহলে এটা কি লম্ব বাই ভূমি, লম্ব কোনটা পি কিউ, ভূমি কোনটা ও কিউ, ও কিউ হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি দিয়ে দিলাম আমি, লম্ব বাই ভূমি লিখলাম, তাহলে বিটা সমান হচ্ছে পি কিউ বাই ও কিউ। এবার বলতে পারো যে স্যার ট্যানটা কোথায় গেল, ট্যানটা কোথায় গেল, আমরা একটা জিনিস জানি যে যদি বিটা কোণটার মান ক্ষুদ্র হয়, ট্যান থিটা সমান সামথিং কিছু হলে, ঠিক আছে, সামথিং কিছু হলে থিটার মানটা বা বিটার মানটা এই কোণটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে ট্যান বিটা সমান আমরা বিটা লিখি বা ট্যান থিটা সমান হচ্ছে থিটা লিখি, এটা আমরা পড়েছি জেনেছি জানি আমরা। তাহলে ট্যান বিটা সমান হচ্ছে গিয়ে কত লিখছি, বিটা লিখছি, কারণ বিটা কোণটা হচ্ছে খুবই ক্ষুদ্র, বিটা কোণটা খুবই ক্ষুদ্র হলে ট্যান বিটা সমান আমরা বিটা লিখবো, তাহলে বিটা সমান হচ্ছে পি কিউ বাই ও কিউ আমরা পেলাম। এখন যদি এই যে লেন্সটা না থাকতো, উত্তর লেন্স যেটা আছে সেটা যদি না থাকতো, উত্তর লেন্স যদি না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, বস্তুটাকে কোথায় রাখতে হতো, এখন বলছে বস্তুটিকে লেন্স ছাড়া স্পষ্টভাবে দেখতে হলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব পি ওয়ান কিউ অবস্থানে রাখতে হতো, সেক্ষেত্রে বস্তুটির চোখে যে বিক্ষণ কোণ উৎপন্ন করে সেটা আলফা, অর্থাৎ এই পি কিউ বস্তুটাকে কি আছে, আমি যদি এখানে চোখ রাখি অনেকটাই কাছে মনে হবে, তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে রাখতে হবে তাকে 25 সেন্টিমিটার বা বড় ডি আমরা যেটা বলি, তাহলে কোথায় রাখতে হবে, পি ওয়ান কিউ এই অবস্থানে রাখতে হবে। এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমি কি করছি, খালি চোখে দেখছি, অর্থাৎ এই লেন্সটা ছাড়া, প্রথমে লেন্স ছাড়া দেখছিলাম তার প্রতিবিম্ব এখানে গঠন হচ্ছিল, এখন কি করব, লেন্সটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বস্তুটাকে কোথায় রাখতে হবে, এই জায়গায় রাখতে হবে, এই জায়গায় রাখলে কি করবে, একটা সে কোণ তৈরি করবে, বীক্ষণ কোণ কত তৈরি করবে, কিউ ও পি ওয়ান বা পি ওয়ান ও কিউ এই কোণটা তৈরি করবে বীক্ষণ কোণ, এই কোণটা বীক্ষণ কোণ তৈরি করবে কত, সেটা আলফা দিয়ে চিহ্নিত করেছে, সেজন্য এখানে লিখেছে আলফা কোণ, বীক্ষণ কোণ কত, আলফা কোণ তৈরি করেছে, ঠিক আছে। তাহলে ট্যান আলফা সমান আমি কি লিখবো, ট্যান কোণ পি ওয়ান ও কিউ, পি ওয়ান ও কিউ, ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোণটা একবার ছবিতে দেখি, লম্ব হচ্ছে পি ওয়ান কিউ, লম্ব বাই ভূমি ও কিউ, ও কিউ সেটাই লিখেছি আমরা এখানে, পি ওয়ান কিউ বাই ও কিউ, ঠিক আছে। এটা সমান আবার আলফা লিখলাম, কারণ হচ্ছে আলফা যদি ক্ষুদ্র হয় তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, আলফা যদি ক্ষুদ্র হয় তাহলে ট্যান আলফা সমান হচ্ছে আলফা, তাহলে আলফা সমান পি ওয়ান কিউ বাই ও কিউ, তাহলে দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে বিটা সমান হচ্ছে ছোট পি কিউ বাই ও কিউ, আর আলফা সমান হচ্ছে পি ওয়ান কিউ বাই ও কিউ, এই দুটো জিনিস আমরা পেলাম, আলফা আর বিটা। বিটা যেটা সেটা হচ্ছে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, আর এটা হচ্ছে লেন্স, যখন দেখে দিচ্ছি লেন্সটাকে যখন বাদ দিয়ে দিচ্ছি তখন বস্তু দ্বারা কি করছে, যে চোখে যে বীক্ষণ কোণ অর্থাৎ বস্তুকে দেখার জন্য যে বীক্ষণ কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি আলফা। এরপরে যেটা আসবো, যে এই যে সরল অনুবীক্ষণ আছে তার কৌণিক বিবর্ধন এম, কৌণিক বিবর্ধন সমান আমরা কি জানি, আমরা জানি প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ আর বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। এখন দেখো যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কোথায় অবস্থান করছে, নিকটতম বিন্দুতে আমি ধরে নিচ্ছি স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে, তাহলে নিকট বিন্দুতে অবস্থিত প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ বা নিকট বিন্দুতে অবস্থিত বস্তু দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, সেটা আমরা জানি, এটা আমরা বীক্ষণ কোণের সংজ্ঞা পড়েছিলাম। এখন কি লিখলাম, নিকট বিন্দুতে অবস্থিত প্রতিবিম্ব দ্বারা লেন্সে উৎপন্ন বীক্ষণ কোণ, লেন্সে উৎপন্ন বীক্ষণ কোণ আর চোখে উৎপন্ন বীক্ষণ কোণ একই, কারণ হচ্ছে লেন্সের কাছাকাছি আমরা চোখ রেখে দেখি জিনিসটাকে, বা নিকট বিন্দুতে অবস্থিত বস্তু দ্বারা উৎপন্ন কোণ, বা উৎপন্ন কোণ বলছি বা বীক্ষণ কোণ যেটাই বলছি না কেন দুটি একই জিনিস হচ্ছে এক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে একই জিনিস হচ্ছে। এখন দেখো এখানে কোণ কত দেখলাম আমরা, বিটা, প্রতিবিম্ব দ্বারা কত হয়েছে বিটা, আর হচ্ছে গিয়ে বস্তু দ্বারা কত হয়েছে আলফা, বস্তু দ্বারা কত হয়েছে আলফা। এই জিনিসটা কেন আমরা লিখলাম, কারণ হচ্ছে চোখ আর লেন্স খুব কাছাকাছি অবস্থান করছে, চোখ আর লেন্স খুব কাছাকাছি অবস্থান করছে, সেই জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি, ঠিক আছে, উৎপন্ন বীক্ষণ কোণ এই জিনিসটা। তো এই ক্ষেত্রে কি হলো, বিটা বাই আলফা, বিটার মান কত, কি পেয়েছিলাম আমরা পি কিউ বাই ও কিউ, আলফার মান কত পি ওয়ান কিউ বাই ও কিউ, এই মানগুলো ছিল সেগুলো আমরা বসিয়ে দিলাম, ও কিউ বাই ও কিউ কেটে চলে গেল, পি কিউ বাই পি ওয়ান কিউ, পি কিউ বাই পি ওয়ান কিউ আমরা পাচ্ছি। এখন দেখো এই যে পি কিউটাকে রাখলাম, পি ওয়ান কিউ এর যে উচ্চতা আর পি কিউ এর উচ্চতা কিন্তু সমান, ছবিটা যদি আমরা দেখবো একবার, যে পি ওয়ান কিউ সমান, তো এখানে দেখো পি কিউ এর উচ্চতা আর পি ওয়ান কিউ এই দুই উচ্চতা কি হচ্ছে সমান, পি ওয়ান কিউ আর পি কিউ এর উচ্চতা কি হচ্ছে সমান, তাহলে এখানে পি কিউ বাই পি ওয়ান কিউ এর জায়গায় পি কিউ বাই পি কিউ আমি বসিয়ে দিলাম।
এখন দেখো লেন্সের দ্বারা রৈখিক বিবর্ধন সমান আমরা কি জানি? রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব ও কিউ সমান হচ্ছে ডি বাই ইউ লিখলাম, ও কিউ বাই ও কিউ। প্রতিবিম্ব উচ্চতা বা বস্তুর উচ্চতা সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, বা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বটা কোথায় গঠন হয়েছে বললাম? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি তে গঠন হয়েছে, সেটাকে বড় ডি। আর এখানে তোমার হচ্ছে বস্তুর দূরত্ব ইউ ধরেছে, আমরা ছবিতে যদি দেখি আমরা ইউ ধরেছি, সেটা দেখেছি, ঠিক আছে? কোথায়? ইউ। তাহলে এক্ষেত্রে দেখো পি কিউ বাই পি কিউ এটা সমান আমি পাচ্ছি ডি বাই ইউ। আবার এখানে এম সমান হচ্ছে পি কিউ বাই পি কিউ পেয়েছিলাম। তাহলে পি কিউ বাই পি কিউর মান কত? ডি বাই ইউ। তাহলে এম সমান হচ্ছে গিয়ে ডি বাই ইউ, এই জিনিসটা আমরা পেলাম। এম হচ্ছে কৌণিক বিবর্ধন যেটা অণুবীক্ষণ যন্ত্রে, সেটা হচ্ছে গিয়ে ডি বাই ইউ আমরা পাচ্ছি। এখন কি করব? লেন্সের সমীকরণ অ্যাপ্লাই করব, ঠিক আছে? ছবিতে যদি আমরা দেখি সেক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে তোমার তাহলে লেন্সের সমীকরণ কি? 1/v - 1/u সমান হচ্ছে 1/f, ঠিক আছে? এবার দেখো প্রতিবিম্ব যেটা গঠন হয়েছে ছবিতে আমরা দেখেছি যে সেটাকে ভি দিয়ে চিহ্নিত করেছি, প্রতিবিম্ব দূরত্ব ভি দিয়ে চিহ্নিত করেছি, বস্তু দূরত্ব ইউ দিয়ে চিহ্নিত করেছি। এবার তোমাদের মনে মনে কোশ্চেন হতে পারে যে প্রতিবিম্বটা তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হয়েছে, তাহলে আমরা সেটা ভি কেন লিখবো, ডি লিখবো? তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রতিবিম্বটা কোথায় গঠন হয়েছে, সেটা ভি দূরত্বে গঠন হয়েছে। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে একটু বেশি দূরত্বে গঠন হয়েছে, সেটা ভি দূরত্বে, ঠিক আছে? একটু ভি দূরত্বে গঠন হয়েছে। তাহলে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, দুটোই মাইনাস দিলাম কারণ কি দুটোই লেন্সের বাম পাশে গঠন হয়েছে। একবার তাহলে ছবিটার দিকে আমরা দেখি। এখানে দেখো বস্তুর দূরত্ব হচ্ছে ও কিউ, প্রতিবিম্ব দূরত্ব ও কিউ, সেটা ভি। এবার মনে বলতে পারো যে এই যে যেটা আছে এই দূরত্বটাকে আমরা তো ডি বলবো, কারণ বস্তুর প্রতিবিম্বটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হয়েছে। তো আমি এখন ধরে নিচ্ছি যে সেটা প্রতিবিম্বটা ভি দূরত্বে গঠন হয়েছে। তারপর কিছু শর্ত তৈরি করব, সেটা ডি হবে, ডি এর থেকে বেশি হবে, সেই জিনিসগুলো আমরা শর্ত আরোপ করবো, ঠিক আছে? তাহলে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, দুটোই মাইনাস কেন? দুটোই হচ্ছে বাঁ দিকে গঠন করেছে, ঠিক আছে? উত্তর লেন্সের বাঁ দিকে গঠন করেছে, বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে গঠন হয়েছে, তার জন্য কি হচ্ছে? দুটোই মাইনাস, কারণ এই পাশে থাকলে আমরা জানি মাইনাস হয়। তাহলে এক্ষেত্রে 1/-b মাইনাস 1/-u মানে হচ্ছে 1/f। টাইপটা কি? ফোকাস দৈর্ঘ্য কার? উত্তর লেন্স যেটা আছে তার ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখান থেকে পেলাম মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে এটা 1/-1/b প্লাস 1/u সমান হচ্ছে 1/f। 1/u সমান হচ্ছে 1/f প্লাস 1/v রাখলাম, 1/u টাকে বাঁ পাশে রেখে এটাকে ডান পাশে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি করলাম? উভয় পাশে ডি দ্বারা গুণ করে দিলাম, ওই পাশে ডি দ্বারা যদি গুণ করি ডি বাই ইউ, ডি বাই ভি, ডি বাই এফ হয়ে যাচ্ছে। এখন দেখো ডি বাই ইউ সমান এখানে কি দেওয়া আছে? কৌণিক বিবর্ধন। এমটা কি? এমটা হচ্ছে কৌণিক বিবর্ধন, এই যে এমটা কি লিখেছিলাম? কৌণিক বিবর্ধন, সরল অণুবীক্ষণের কৌণিক বিবর্ধন লিখেছিলাম। তাহলে এক্ষেত্রে হবে কি? এম লিখতে পারি ডি বাই ইউ এর জায়গায়, এম লিখলাম। তাহলে এটা হচ্ছে ডি বাই ভি প্লাস ডি বাই এফ। এটাই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কৌণিক বিবর্ধনের কৌণিক যে তোমার হচ্ছে বীক্ষণ যন্ত্র যেটা আছে অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্রের হচ্ছে কৌণিক বিবর্ধন বা বিবর্ধন ক্ষমতা যেটাকে আমরা বলছি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, যে এই যে বিবর্ধনটা, সেই বিবর্ধনটা কিন্তু ধ্রুবক নয়, প্রতিবিম্বের বিবর্ধন যেটা আছে, প্রতিবিম্ব যেটা বড় হবে, আরো বড় হবে না ছোট হবে, সেটা কিন্তু ধ্রুবক নয়, ফিক্সড নয়। কারণ কি? এই যে ভিটা পরিবর্তনশীল। এই প্রতিবিম্বটা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব গঠন হয় সেক্ষেত্রে একরকম হবে, তার থেকে বেশি দূরত্ব গঠন হলে অন্যরকম হবে, তার থেকে কম দূরত্ব হলে অন্যরকম গঠন হবে। তাহলে সেক্ষেত্রে এই ভিটা যদি ডি হয়, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হয়, যে জিনিসটা আমরা বললাম প্রথমে অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম, তাহলে ভি সমান কি হবে? ডি লিখবো আমরা। তাহলে এই জায়গায় এই সমীকরণে যদি ভি এর জায়গায় ডি বসায়, তাহলে এম সমান ডি বাই ডি প্লাস ডি বাই এফ। তাহলে এম সমান হচ্ছে 1 প্লাস ডি বাই এফ। তাহলে এই জিনিসটা আমরা একটা পেলাম, এই সূত্রটা একটা পেলাম। তাহলে কৌণিক তোমার হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের কৌণিক বিবর্ধন যেটা, কৌণিক বিবর্ধন এম সমান হচ্ছে 1 প্লাস ডি বাই এফ। ডিটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তাহলে প্রতিবিম্বটা যদি এক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন হয়, তাহলে কি হবে? 1 প্লাস ডি বাই এফ। এটা হচ্ছে কৌণিক বিবর্ধন। যদি ভি এর মান ইনফিনিটি হয়, অর্থাৎ প্রতিবিম্বটা যদি অসীমে গঠন হয়, তাহলে এই সমীকরণে আমি বসাবো ভি এর জায়গায় ইনফিনিটি বসাবো, 1/∞ সমান হচ্ছে 0। তাহলে ডি ইন্টু 0 করলে এই জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে এম সমান পাবো শুধু ডি বাই এফ। তাহলে এই দুটো সমীকরণ আমরা পাচ্ছি, কৌণিক বিবর্ধনের
কৌণিক বিবর্তনে দুটো সমীকরণ আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে সমীকরণ, সেই সমীকরণটাকে আমরা কি করলাম, কিছু শর্ত আরোপ করলাম, শর্ত আরোপ করে এই দুটো সমীকরণ আমরা পেলাম। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখো এমটা কার উপর ডিপেন্ডেন্ট করছে, এফ এর উপর একটা ডিপেন্ডেন্ট করছে। তাহলে এফটা যত কমবে বিবর্ধনের মানটা তত বাড়বে। এম ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ, তাই তো, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক এফ এর সাথে। এফ বলতে ফোকাস দৈর্ঘ্য, কার ফোকাস দৈর্ঘ্য, যে লেন্সটা নিয়েছি সেই লেন্সটা, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। তাহলে এটা যদি আমি কমাই তাহলে বিবর্ধন বাড়বে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে এফ এর মানটা যদি আমি কমাতে থাকি তাহলে এটা বাড়বে, কিন্তু দেখা যায় যে এটাকে যথেষ্ট পরিমাণে আমি কি করতে পারি, কমিয়ে বিবর্ধন বাড়ানো যায় না। কারণ লেন্সটার এটা যদি কমাতে চায় তাহলে লেন্সটাকে কি করতে হবে, ছোট করতে হবে। ছোট করতে গেলে সেটাকে অনেকটা পুরু হয়ে যাবে, অনেকটা পুরু হয়ে যাবে, প্রতিবিম্বটা অস্পষ্ট হয়ে যাবে, বিকৃত করবে। সেই জন্য সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা সীমিত। ঠিক আছে, এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এমটা ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার জন্য এফ এর মানটা যত কমবে এটা বাড়বে। তাহলে এফ এর মানটা যদি আমি কমাই তাহলে লেন্সটাকে আরো যদি ছোট করি, ছোট করতে 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 কি হবে, সেটা অনেকটা বেশি পুরু হয়ে যাবে, অনেক বেশি পুরু হয়ে যাবে, মোটা হয়ে যাবে জিনিসটা বলতে চাচ্ছি। তাহলে মোটা হয়ে গেলে সেই ক্ষেত্রে যে প্রতিবিম্ব পাবো সেটা কিন্তু অনেকটা বিকৃত হবে, অস্পষ্ট হবে। সেই জন্য কি হচ্ছে, যথেষ্ট পরিমাণে করা যায় না, তোমার হচ্ছে এটাকে অনেকটা কমানো যায় না, এবং এইখানকার যে বিবর্ধন যেটা সেটা হচ্ছে সীমিত। তার জন্য সরল অণুবীক্ষণে বিবর্ধন ক্ষমতা হচ্ছে কি সীমিত বলা হচ্ছে। তো এর ব্যবহার কি, অলংকার নির্মাতা যারা অলংকার নির্মাণ করে, সোনার গহনা টহনা এসব জাতীয় বা রূপার এসব যারা তৈরি করে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঘড়ি মেরামতকারী যারা আছে তারাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করে, বা অনেক সময় যারা বয়স্ক হয়ে গেছে, যারা ছোটো ছোটো লেখা পড়তে পারে না তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ছোটোবেলায় তোমরা তো আতস কাজ নিয়ে অনেক সময় খেলা করেছো এই জিনিস নিয়ে, সেটা একটা ব্যবহার। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ। যৌগিক অণুবীক্ষণ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো আমরা দেখলাম যে সরল অণুবীক্ষণ যেটা ছিল তার বিবর্ধন ক্ষমতা সীমিত ছিল, তাকে যথেষ্ট পরিমাণে বিবর্ধিত করা যাচ্ছিল না। কিন্তু এই যন্ত্রের সাহায্যে আমরা কি করব, যথেষ্ট পরিমাণে বিবর্ধন করতে পারবো। যৌগিক অণুবীক্ষণের সাহায্যে আমরা কি করবো, অনেক বেশি বিবর্ধন করা যাবে। ঠিক আছে, বস্তু অনেক বড় করা যাবে, ক্ষুদ্র বস্তুকে অনেক বড়। তো এই যন্ত্র আবিষ্কার করেছিলেন কে, বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও। তো এই যন্ত্র কিরকমভাবে তৈরি হয়, এই যন্ত্রটা যেটা থাকে সেটা একটা নল থাকে, সেই নলের মধ্যে দু প্রান্তে দুটো স্বল্প প্রকাশ দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করা হয়। স্বল্প প্রকাশ দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করা হয়। বস্তুর দিকে যে লেন্সটা থাকে সেটাকে বলা হচ্ছে অভিলক্ষ্য। বস্তুর দিকে যে লেন্সটা থাকে সেটাকে হচ্ছে অভিলক্ষ্য লেন্স বলা হচ্ছে। আর যেটা যার যেদিক থেকে যে আমরা চোখ থাকি, অর্থাৎ যেদিকে আমরা দেখি সেটাকে বলা হচ্ছে অভিনেত্র। অভিনেত্র। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অভিলক্ষ্য যেটাকে বলছি অর্থাৎ বস্তুর দিকে যে লেন্সটা থাকে তার যে ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ সেটা ছোট হয় কার থেকে, অভিনেত্রের তুলনায় অভিনেত্র যে লেন্স থাকে তার থেকে ছোট হয়। তো এখানে কি করা থাকে, দুটো লেন্স বললাম, একটা পাইপের মধ্যে থাকে, একটা হচ্ছে গিয়ে ছোট, একটা হচ্ছে গিয়ে বড়, দুটোই কিন্তু ক্ষুদ্র। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের যে একজনের ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ অন্যটার থেকে কিন্তু ছোট। তো এখানে কি করা হয়, বস্তুটার অনেক বেশি বিবর্ধন তৈরি করা, প্রতিবিম্বটা অনেক বেশি বিবর্ধন সৃষ্টি করা হয়। তো এখানে কি আছে, দুটো লেন্স আমি রেখেছি, এ একটা লেন্স, এ একটা লেন্স। এই লেন্স যেটা আছে তার যে ফোকাস এ একটা F0 আর একটা হচ্ছে F, দুটো ফোকাস আমরা থাকে জানি একটা লেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এ একটা ফোকাস, এ একটা ফোকাস, আর এই যে লেন্সটা আছে তার ফোকাস কি, এটা তার ফোকাস কি FE বলে দিয়ে লেখা আছে, FE, FE ফোকাস, ই আইপিস অভিনেত্র যে লেন্স আছে, আর এটা হচ্ছে তোমার অভিলক্ষ্য লেন্স বলা আছে। তো এটা কি বলা হলো যে একটা পাইপের মধ্যে থাকে, একটা নলের মধ্যে দিয়ে থাকে, এবং এই যে দূরত্বটা এই দুটো লেন্সের মধ্যে কম বেশি দূরত্ব করা যায়, অর্থাৎ সেটাকে আমি কি করতে পারি, ছোট বড় করতে পারি, ছোট বড় করতে পারি। তো এখানে কি হয় ঘটনাটা, তো এর সামনে কি করা হয়, একটা বস্তুকে রাখা হয়। এই যে ফোকাস আছে, ফোকাস থেকে একটু দূরে, সামান্য দূরে একটা বস্তুকে রাখা আছে, পিকে একটা বস্তুকে রাখা আছে। তাহলে বস্তুটা যদি রাখা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তার একটা প্রতিবিম্ব তৈরি হবে। কোথায় প্রতিবিম্ব, যেহেতু ফোকাসের থেকে বেশি দূরত্বে অবস্থান করছে তো প্রতিবিম্ব ডান পাশে গঠন হবে, যে পাশে বস্তু থাকে তার বিপরীত পাশে। তাহলে একটা বস্তু এখান থেকে রাখা আছে পিকিউ, সেটা এখান থেকে এখানে রশ্মি গেছে, রশ্মি যাওয়ার পর এদিকে গেছে এই জায়গায় মিট করবে। এখান থেকে একটা রশ্মি যে প্রতিসরণের পর গেছে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, ফোকাসের মধ্যে গিয়ে এই জায়গায় মিট করছে। তাহলে এই প্রধান অক্ষের উপর এখান থেকে লম্ব টানলে কি হবে, এই যে পিকিউ যে বস্তুটা আছে তার একটা উল্টো প্রতিবিম্ব, পিকিউ যে বস্তুটা থাকে তার একটা উল্টো প্রতিবিম্ব P1 Q1 কি হবে, একটা গঠন হবে, উল্টো প্রতিবিম্ব গঠন হবে। এখন দেখো, এখন দেখো এই যে প্রতিবিম্ব গঠন হলো, ঠিক আছে, এই প্রতিবিম্বটা কি হবে, এই লেন্সের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে, এই লেন্সের ক্ষেত্রে একটা বস্তু হিসেবে কাজ করবে।
লেন্সের ক্ষেত্রে একটা বস্তু হিসেবে কাজ করবে। এখন দেখো এখান থেকে যে রশ্মিটা এখানে গেছে, এখান থেকে যে রশ্মিটা গেছে, এখানে যখন আমরা চোখ নিয়ে দেখবো, ঠিক আছে, এই রশ্মিটা যাওয়ার পর এখান থেকে প্রতিসরণের পরে কি হচ্ছে, অভিসারী হয়ে যাবে, এদিকে বাঁকবে, তাহলে এদিকে বাঁক নিয়েছে, এদিকে বাঁক নিয়েছে, ঠিক আছে। এবার দেখো এই যে রশ্মিটাকে যখন আমরা দেখছি তখন আমাদের চোখ তো বাঁকা পথ ফলো করতে পারবে না, অর্থাৎ এখান থেকে যে বস্তু থেকে তোমার হচ্ছে রশ্মি আছে সেই বাঁকা পথ ফলো করতে পারবে না। বাঁকা পথ যদি ফলো না করতে পারে কি মনে হবে, তার এই রশ্মিগুলো যদি পিছন দিকে বাড়ায় দেখা যাচ্ছে এই বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ তার মনে হবে যে এখান থেকে রশ্মিটা আসছে, অর্থাৎ এর যে প্রতিবিম্ব এই জায়গায় গঠন হবে, অর্থাৎ মেনলি যে বস্তু ছিল পিকিউ, যে বস্তু ছিল তার প্রতিবিম্ব এই যে পিকিউ একটা গঠন হবে, পিকিউ একটা গঠন হবে। তাহলে এক্ষেত্রে কি ফাংশন বলা হলো, ফাংশন বলে একটা প্রথমে লেন্স যেটা আছে এখানে কি আছে, বস্তুটা আছে, বস্তুটা কি আছে ফোকাসের থেকে একটু দূরে আছে। এবার এখান থেকে পি থেকে একটা আলোক রশ্মি এলো, আসার পর লেন্সে প্রতিসরণের পর এই পথে চলে গেছে, আর একটা কি হয়েছে এই পথে চলে গেছে। এবার আমরা জানি দুটো রশ্মি যে জায়গায় মিট করে কাট করে সেই জায়গায় কি হয়েছে, প্রতিবিম্ব গঠন হয়, অর্থাৎ এই জায়গায় পি যেটা ছিল তার একটা পি ওয়ান গঠন হবে, প্রধান অক্ষের উপর লম্ব টানলে এই যে পি ওয়ান কিউ এটা হচ্ছে প্রতিবিম্ব গঠন, অর্থাৎ পি কিউ যে বস্তুটা আছে তার একটা প্রতিবিম্ব গঠন হলো, পি ওয়ান কিউ ওয়ান একটা প্রতিবিম্ব গঠন হলো। এখন দেখো এই যে পিওন কিউনটা যেটা গঠন হলো সেটা কি হিসেবে একটা বস্তু হিসেবে কাজ করবে, সেটা একটা বস্তু হিসেবে কাজ করবে, কার এই লেন্সের ক্ষেত্রে একটা বস্তু হিসেবে কাজ করবে। এখন দেখো এখান থেকে একটা রশ্মি এ পথে গেছে, এখান থেকে একটা রশ্মি এ পথে গেছে, এ যাওয়ার পর কি হচ্ছে, প্রতিসরণের পর চোখে যাচ্ছে। আমাদের চোখ তো বাঁকা পথ ফলো করতে পারবে না, সোজা পথ ফলো করবে, তাহলে মনে হবে যে কি এই দুটো বিন্দুকে পিছন থেকে যদি বাড়ায় তাহলে ডট ডট করে বাড়িয়ে দিয়েছে, এই জায়গা থেকে আসছে, অর্থাৎ এই যে পি ওয়ান, পি ওয়ানটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, অর্থাৎ মনে হবে তার এখান থেকে আসছে রশ্মিটা। তাহলে প্রধান অক্ষের উপর লম্ব টানলে কি হবে, একটা পি কিউ পাবো আমরা, যেটা হচ্ছে এই যে পি কিউ যেটা আছে তার একটা প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব এটা, ঠিক আছে। এই যে প্রতিবিম্ব তৈরি হলো পি কিউ বস্তুর প্রতিবিম্ব, এইটা আবার বস্তু হিসেবে কাজ করবে, তখন এর আবার প্রতিবিম্ব কি হবে এটা, অর্থাৎ ফাইনাল যে পি কিউ বস্তু ছিল তার তুলনায় একটা বিবর্ধিত প্রতিবিম্ব আমরা পাবো। এবং পুরো জিনিসটা কি করা হয়, একটা নলের মধ্যে রাখা হয়, এই দুজনের মধ্যে কি করা হয়, দূরত্বটা কম বেশি করা যায়। এবং এক্ষেত্রে কি করা হয়, আর একটা জিনিস যেটাকে ফোকাসিং বলা হয়, সেটা হচ্ছে যে এই যে প্রতিবিম্ব যেটা গঠন হচ্ছে এই প্রতিবিম্বটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন করা হয়, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন করা, এই জিনিসটা মনে রাখবে, এই ডি দিয়ে চিহ্নিত করেছে, অর্থাৎ চোখ চোখ আর এই যে প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে ওই যন্ত্র যেটা আছে যৌগিক অনুকূল যন্ত্র, এই জায়গাটাকে কি বলা হচ্ছে ডি, অর্থাৎ প্রতিবিম্বটা ডি দূরত্বে গঠন করা হয়, তার ফলে হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্বটা খুব সুন্দর স্পষ্টভাবে বোঝা যায়। এবং এক্ষেত্রে নিকট বিন্দুতেই গঠন হয় বলে বিবর্ধনটা সর্বাধিক হয় আমরা বলতে পারবো, অর্থাৎ এই বস্তুটা সর্বোচ্চ যে বিবর্ধন সেটা আমরা পাবো। তো এক্ষেত্রে এই ডিটা হচ্ছে 25 সেন্টিমিটার, আমরা জানি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে বলা আছে। তো এই যে জিনিসটাকে বলা হচ্ছে ফোকাসিং, অর্থাৎ দূরত্বটাকে কম বেশি করে আমি কি করছি, ফাইনাল যে প্রতিবিম্ব যে পিকিউ যেটা সেটাকে কি করছি, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠন করছি, এই জিনিসটাকে বলা হচ্ছে ফোকাসিং, এই জিনিসটাকে বলা হচ্ছে ফোকাসিং। তাহলে এখানে দেখো ও কি হচ্ছে বস্তু দূরত্ব, তার প্রতিবিম্ব কি তৈরি হচ্ছে, এখানে দেখো ও কিউ ওয়ান, এটা হচ্ছে ভি, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব আমরা বলছি, এটাকে আমরা বলছি প্রতিবিম্ব দূরত্ব ভি দিয়ে চিহ্নিত করেছি। এখন তো দুটো লেন্সের মধ্যে যে দূরত্ব যেটা সেটাকে আমরা কি এল দিয়ে চিহ্নিত করেছি, দুটো লেন্সের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা এল দিয়ে চিহ্নিত করেছি। তো এটা নলের দৈর্ঘ্য বলতে পারি আমরা, বা অনেক ক্ষেত্রে কি হয় নলের দৈর্ঘ্য, বা এটা অনেক ক্ষেত্রে আমরা দুটোর মধ্যে দূরত্ব সেটাও বলতে পারি। তাহলে এখানে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো আমরা এখানে একটু কি করেছি লিখেছি, কিরকম ভাবে লিখেছি, এখানে হচ্ছে ও যেটা হচ্ছে অভিলক্ষ লেন্স বলছি, ঠিক আছে, অবজেক্ট এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ, আর এখানে হচ্ছে ই হচ্ছে আইপিস, ঠিক আছে, অভিনেত্র লেন্স। এখানে এফ আর এফ জিরো, এখানে এফ জিরো আর এখানে এফ আর এফ জিরো দুটো হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, কার ফোকাস, অভিলক্ষের ফোকাস, ও এফ জিরো ও এফ এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এফ আর এফ জিরো হচ্ছে ফোকাস, এটা আমরা লিখেছি, ঠিক আছে। এফ জিরো এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, এফ জিরোটা অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, অভিনেত্র যা আছে তার তো হচ্ছে ফোকাস কোনটা, এফ ই, এটা হচ্ছে ফোকাস এফ ই, অভিনেত্র যেটা তোমার হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য এফ ই দিয়ে লিখেছি, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব যেটা সেটা হচ্ছে এফ ই, অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য এফ ই বলে লিখেছি। এখন যে বিবর্ধন, এটা বিবর্ধনটা আমরা বের করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে অভিলক্ষ দ্বারা বিবর্ধন কত হচ্ছে, অভিলক্ষ যে লেন্স দ্বারা আছে এম জিরো, অভিনেত্র দ্বারা বিবর্ধন হয়েছে কত এম ই। তাহলে ফাইনাল যেটা মোট যে বিবর্ধন সেই বিবর্ধনটা কত হবে, সেটা সেটা আমরা এম জিরো ইন্টু এম ই করবো, এটা আমরা আগে জেনেছি যে দুটো লেন্সের দ্বারা বিবর্ধন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বিবর্ধন দুটো গুণ করতে হয়,
সেই জিনিসটা আমরা জানি। তাহলে বিবর্ধন m0 me, বিবর্ধন দুটো আমরা গুণ করে দিলাম, ফাইনাল যে বিবর্ধন সেটা হচ্ছে এটা পেলাম। এখন দেখো অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন যেটা, অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন সেটা হচ্ছে p1 q1 বাই pq, p1 q1 বাই pq, p1 q1 বাই pq, এটা বাই pq, এটা বাই এটা। এই জিনিসটা আগে আমরা একটু দেখলাম, বা এখানে কি করতে পারি, প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা সেটা আমরা একটু আগেই দেখলাম, বিবর্ধন প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা তাহলে হচ্ছে ভি বাই ইউ। আবার কি বলতে পারি এটাকে আমরা ভি বাই ইউ, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এসে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ভি বাই ইউ, ভি বাই ইউ দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, পি কিউ বাই p1 q1 বাই পি কিউ, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এটা হচ্ছে ভি বাই ইউ, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে একটা জিনিস কি আমরা দেখি যে এক্ষেত্রে যে অভিনেত্র যে লেন্সটা আছে, ওই অভিনেত্র যে লেন্সটা আছে, এই লেন্সটা কি করে, সরল অনুবীক্ষণের মতো কাজ করে, সরল অনুবীক্ষণের মতো কাজ করে। তাহলে সরল অনুবীক্ষণের মতো কাজ করছে, কেন কাজ করছে দেখো, এই প্রতিবিম্বটা কোথায় গঠন হচ্ছে, নিকটতম বিন্দুতে তৈরি হচ্ছে, স্পষ্ট দর্শন নিকটতম বিন্দুতে ডিতে। তাহলে সরল অনুবীক্ষণের মতো কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রে বিবর্ধন এমই যেটা, এমইটা কত হবে 1 প্লাস ডি বাই এফি। এমইটা কি লিখতে পারো 1 প্লাস ডি বাই এফি, এটা একটু আগে প্রমাণ করা হলো, একটু আগেই প্রমাণ করা হলো। অভিনেত্র লেন্সটা কি করে, সরল অনুবীক্ষণের মতো কাজ করে, কাজ করার পরে চূড়ান্ত প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হয়, এবং সেই ক্ষেত্রে আমরা বিবর্ধন কি লিখতে পারি 1 প্লাস ডি বাই এফি, এমই সমান হচ্ছে 1 প্লাস ডি বাই এফি। তাহলে এই ক্ষেত্রে মোট বিবর্ধন এম সমান হচ্ছে m0 ইন্টু এমই। ঠিক আছে, m0 এর মানটা কত, ভি বাই ইউ, আর এমইটার মান কত 1 প্লাস ডি বাই এফ। এই দুটো আমরা কি করব, বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর কি পাচ্ছি আমরা দেখবো। তো এখানে এম সমান আমরা জানি m0 ইন্টু এমই, তাহলে এম এর জায়গায় কি m0 আর এমই মানটা বসাবো। তাহলে m0 আর এমই, এম সমান হচ্ছে m0 ইন্টু এমই, m0 এর মানটা কি পেলাম আমরা, ভি বাই ইউ বসাবো আমরা, সেটা ভি বাই ইউ বসিয়ে দিলাম। এম এর মানটা কি পেয়েছে 1 প্লাস ডি বাই এফি, 1 বাই এফি বসিয়ে দিলাম। তাহলে এটা একটা 2 নম্বর সমীকরণ বলে লিখলাম। এখন দেখো অভিলক্ষের ক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্র যদি আমরা প্রয়োগ করি, অভিলক্ষের ক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্র আমরা প্রয়োগ করব, তাহলে আমরা কি জানি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ। তাহলে এখানে প্রতিবিম্বটা কোথায় হচ্ছে, লেন্সের ডান পাশে ঘটনা আছে, প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ, তাহলে পজিটিভ লেখা আছে, বস্তুর দূরত্ব সেটা কি বাম পাশে আছে, তার জন্য মাইনাস ইউ লেখা আছে, আর এখানে ফোকাস f0। অভিলক্ষের ক্ষেত্রে ছবিটা যদি দেখা একবার, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ, তাহলে ভিটা হচ্ছে পজিটিভ, ইউটা হচ্ছে নেগেটিভ, এফটাও পজিটিভ হয়, সেটা লেখা হচ্ছে সেক্ষেত্রে। তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ জিরো, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ জিরো মাইনাস 1 বাই ভি, এটাকে ডান পাশে নিয়ে গেলাম। এখন কি করলাম আমরা, ভি দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলাম, ভি দিয়ে যদি গুণ করে দিই তাহলে ভি বাই ইউ, ভি বাই এফ জিরো, আর এটা ভি বাই ভি করলে 1 পেয়ে যাবো আমরা। তাহলে এক্ষেত্রে ভি বাই ইউ সমান হচ্ছে আমি পাচ্ছি ভি বাই এফ জিরো মাইনাস 1। এই মানটা আমি কি করব, এই যে সমীকরণ আছে এই সমীকরণ আমি বসাবো। ঠিক আছে, এই সমীকরণ আমরা বসাবো। তাহলে ভি বাই ইউ এর মানটা কি করলাম, 2 নম্বর যে সমীকরণ ছিল এই সমীকরণে বসাবো, বসিয়ে দিলে কি পাচ্ছি, ভি বাই এফ জিরো মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ। এই একটা সমীকরণ আমরা পেলাম, এই একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো যৌগিক অনুবীক্ষণের ক্ষেত্রে p1 q1 যে প্রতিবিম্বটা অভিনেত্রীর খুব কাছে, অর্থাৎ নলের প্রায় অপর প্রান্তে গঠিত হয়। p1 q1 যে প্রতিবিম্বটা, ছবিটার দিকে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ছবিটা দিকে দেখো p1 q1 যে প্রতিবিম্বটা সেটা অভিনেত্রীর খুব কাছাকাছি গঠন হয়েছে, অর্থাৎ নলের অপর প্রান্তের দিকে প্রায় গঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে। তাহলে ভি যেটা আমরা বলছি প্রতিবিম্ব দূরত্ব, সেটা কি হবে, নলের দৈর্ঘ্য সমান হবে, সেটা নলের দৈর্ঘ্যের ক্ষেত্রে সমান হবে। প্রতিবিম্বটা একেবারে কি হচ্ছে, দ্বিতীয় হলে অভিনেত্র লেন্স আছে তার কাছাকাছি ঘটনা হচ্ছে, তার কাছাকাছি ঘটনা হচ্ছে জন্য হচ্ছে তোমার হচ্ছে দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব বা নলের যে দৈর্ঘ্য প্রায় সমান আমি বলতে পারি। তাহলে ভি এর জায়গায় আমি কি লিখতে পারি, এল লিখতে পারি। ঠিক আছে, ভি এর জায়গায় আমি কি লিখবো, এল লিখবো। তাহলে এই যে 3 নম্বর যে সমীকরণ দিয়েছি সেই সমীকরণ সঙ্গে আমি যদি ভি এর জায়গায় এল বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, এম সমান হচ্ছে গিয়ে এম সমান হচ্ছে এল বাই এফ জিরো মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ জিরো। তাহলে একটা সমীকরণ পেলাম আমি, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এখানে কিছু জিনিস তুলনা করব, কিরকম তুলনা করব, দেখা যায় যে ডি এর তুলনায় এফ এর মানটা অনেক ছোট, দেখা যায় এফ এর মানটা কত হয় 0.5 বা 1, আর ডি এর মানটা কত 25, সেই তুলনায় ডি বাই এফটা কত হয়ে যাবে, 1 প্লাস ডি বাই এফটা হয়ে যাবে কত, ডি বাই এফ, 1 প্লাস ডি বাই এফটা হয়ে যাবে ডি বাই এফ। যদি এখানে 25 এখানে 0.5 বসানো হয় তাহলে দেখা যাচ্ছে 1টা নেগলেক্টেড, তাহলে সেক্ষেত্রে ডি বাই এফ আমি পাবো, ডি এর তুলনায় এফ যদি অনেকটা ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস ডি বাই এফটা হয়ে যাবে ডি বাই এফ। আবার এল এর তুলনায় এফ জিরোর মানটা অনেক ছোট হয়,
এই যে এল যেটা থাকে সেটা কি করা হয় এফ জিরোর তুলনায় অনেকটা ছোট হয়, ঠিক আছে, এফ জিরোর তুলনায় অনেকটা যদি ছোট হয় তাহলে এল বাই এফ জিরো মাইনাস ওয়ান এটা কত হয়ে যাবে, এল বাই এফ জিরো লিখতে পারবো আমি, তাহলে এল বাই এফ জিরো আমি লিখতে পারবো। তাহলে এখানে যে 4 নম্বর সমীকরণ আছে সেই 4 নম্বর সমীকরণটা পরিবর্তিত রূপ কি হয়ে যাবে, এই দুটো যদি আমরা বসাই তাহলে হচ্ছে এল বাই এফ জিরো ইন্টু ডি বাই এফ ই, এল বাই এফ জিরো ইন্টু ডি বাই এফ ই, তাহলে এটাই হচ্ছে সমীকরণ, যেটা হচ্ছে গিয়ে কার যৌগিক অনুবীক্ষণের কি হচ্ছে বিবর্ধন, যৌগিক অনুবীক্ষণের যে বিবর্ধন তার মান হচ্ছে এল বাই এফ জিরো ইন্টু ডি বাই এফ ই, এল বাই এফ জিরো ইন্টু ডি বাই এফ ই। এই সমীকরণ থেকে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, দেখো এফ জিরোর মানটা এম এর সাথে কি ব্যস্তানুপাতে পরিবর্তন হচ্ছে, অভিলক্ষ্য যে আছে, অভিলক্ষ্য যে লেন্স আছে তার যদি ফোকাস দৈর্ঘ্যটা কমানো যায় তাহলে বিবর্ধন বাড়বে। আবার এই ক্ষেত্রে তোমার হচ্ছে অভিনেত্র তারও যদি ফোকাস দৈর্ঘ্যটা আমি কমাই তাহলে কি করে এটা বাড়বে। আবার এল এর সাথে সমানুপাতিক, তাহলে এল এর মান যদি আমি বৃদ্ধি করি, নলটার যে দৈর্ঘ্যটা সেই নলটা যদি আমি যত বৃদ্ধি করব এম এর মানটা কি হবে তত বৃদ্ধি পাবে, এল এর মান যত বৃদ্ধি করব এম এর মানটা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই ডিটা কি, ডিটা হচ্ছে স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব যেটা 25 সেন্টিমিটার যেটা হয়। এখন দেখো মনে হতে পারে যে এল এর মানটা আমি কি করবো যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করলে কি হবে, এম এর মানটা বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সমস্যা আছে, কীরকম সমস্যা আছে, সেই ক্ষেত্রে যন্ত্রটা ব্যবহার করার আমার অসুবিধা হয়, কীরকম অসুবিধা, সেই ক্ষেত্রে অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়, ঠিকমতো প্রতিবিম্ব গঠন হয় না বা আরও অনেক কিছু ঘটনা ঘটতে পারে। সেই জন্য ব্যবহারিক সুবিধার জন্য কি করা হয়, ব্যবহারিক সুবিধার জন্য কি করা হচ্ছে, নলের দৈর্ঘ্যটাকে 20 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে রাখা হয়, নলের দৈর্ঘ্যটাকে 20 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে দৈর্ঘ্য এল যেটা সেটাকে 20 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে রাখা হয়। তাহলে এল এর মানটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা যাবে না, সেক্ষেত্রে প্রতিবিম্ব অস্পষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে, দৈর্ঘ্যের আমার যন্ত্রটা ব্যবহার করা অসুবিধা হতে পারে, কারণ অনেক বেশি যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করা হয় একটা ফিক্সড মোটামুটি রাখা হয় 20 থেকে 25-এর মধ্যে এল এর দৈর্ঘ্যটা রাখা হয়। এখানে দেখো প্রতিবিম্বের বিবর্ধন খুব বেশি হলে তার কিন্তু উজ্জ্বলতাও কমে যায়, প্রতিবিম্বের বিবর্ধন খুব যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তার উজ্জ্বলতাটা অনেক সময় কমে যায়, উজ্জ্বলতাটা অনেক সময় কমে যায়। তো প্রতিবিম্বের সঠিকভাবে যদি আমি প্রতিবিম্ব পেতে চাই, উজ্জ্বল এবং বিবর্তিত প্রতিবিম্ব পেতে হলে বস্তুটিকে পৃথক কোনো তীব্র আলোক উৎস দ্বারা আলোকিত করা হয়, পৃথক কোনো তীব্র আলোক উৎস দ্বারা আলোকিত হয়। খুব যদি বেশি বিবর্ধন হয় সেক্ষেত্রে তার উজ্জ্বলতা অনেক কমে যায়, সেই জন্য কি করা হবে সেটা ঠিকঠাক রাখার জন্য একটা বস্তুটা কি করে পৃথক কোনো আলোক উৎস রাখা হয়, তীব্র আলোক উৎসে রাখা হয়, দিয়ে আলোকিত করা হয়। তারপর একটা পয়েন্ট কি, গোলাকা প্রেরণ বা বর্ণা প্রেরণ প্রভৃতি ত্রুটি থেকে প্রতিবিম্ব মুক্ত রাখার জন্য কি করছে অভিলক্ষ্য অভিনেত্রী হিসাবে একটি করে লেন্স ব্যবহার না করে একাধিক লেন্সের সময় ব্যবহার করে। গোলাকা প্রেরণ এটা আমরা পড়েছিলাম তোমার হচ্ছে কি দর্পণের ক্ষেত্রে কি জিনিস ঘটে, তো সেই ক্ষেত্রে সেরকম যদি ঘটনা ঘটে অর্থাৎ আলোটা ছড়িয়ে যায় ঠিকমতো প্রকাশ হয় না, সেই জন্য কি করা হয় প্রতিবিম্বকে মুক্ত রাখার জন্য, অর্থাৎ এক্ষেত্রে ত্রুটি যেটা আছে ত্রুটি থেকে প্রতিবিম্বকে মুক্ত রাখার জন্য অভিলক্ষ্য অভিনেত্রী হিসেবে একটা করে লেন্স আমরা ব্যবহার করছি, এখানে একটা করে লেন্স না ব্যবহার করে কতগুলো সময় ব্যবহার করে, দেখো একটার পরিবর্তে দুটো, অর্থাৎ দুটো দুটো করে 4টা লেন্স ব্যবহার করা যেতে পারে, এক্ষেত্রে 3টে, এক্ষেত্রে 3টে এরকম ব্যবহার করা যেতে পারে, বা 3টে দুটো এভাবে একটা সমবায় গঠন করা যেতে পারে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আধুনিক যৌগিক যে অনুবীক্ষণ যন্ত্র আছে তার কিন্তু বিবর্ধন কত 2000 গুণ, 2000 গুণ, ঠিক আছে, অর্থাৎ একটা বস্তুর প্রতিবিম্বকে 2000 গুণ বিবর্তিত করতে পারবে। ব্যবহার কি, বিভিন্ন ধরনের গবেষণা করে ব্যবহার করা হয়, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ব্যাপক ব্যবহৃত হয়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে রক্ত পরীক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে, উদ্ভিদ প্রাণীবিদ্যার চর্চা ব্যবহার করছে, বিভিন্ন কোষ পরীক্ষার কাজে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এসবগুলো হচ্ছে তার ব্যবহার, এসব জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে, জানতে হবে এবং বেশি বেশি করে আমাদের অঙ্ক করতে হবে।